নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, দেখো আজকে থেকে হোম কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য তোমাদের যে আপকামিং এক্সামগুলো রয়েছে, ক্লার্কশিপের এক্সাম রয়েছে নভেম্বরে, পুলিশের এক্সাম হওয়ার রয়েছে দুর্গাপুজোর কাছাকাছি সময়তে, এমটিএস এর পরীক্ষা হবে দুর্গাপূজার কাছাকাছি সময়ে, জিডির পরীক্ষা হবে তোমাদের এই বছরের প্রায় শেষের দিকে, রেলওয়ের পরীক্ষা শুরু হতে চলেছে। তো এই সমস্ত পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের উপরে, জেনারেল স্টাডিজের প্রত্যেকটা বিষয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, কম্পিউটার, সমস্ত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস খুব বিস্তারিতভাবে করানো হবে, যাতে করে তোমাদের এই আপকামিং এক্সামগুলোতে জিএস এর আর কোনো সমস্যা না হয়। আর প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউটিউবে আপলোড থাকবে। প্লেলিস্টে আমি প্লেলিস্ট করে দেবো, তোমরা প্রত্যেকটা ক্লাস বিষয়ভিত্তিক দেখে নেবে, ঠিক আছে? যেমন এই যে আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের জিওগ্রাফির প্রথম ক্লাস, এই ক্লাসটা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ওকে? আর এই প্লেলিস্টতেই আমরা পরবর্তী ক্লাসগুলোকেও অ্যাড করে দেবো। তো চলো আজকের সেশন স্টার্ট করা যায়, ঠিক আছে? দেখো, আজকে আমরা জিওগ্রাফির প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব, আর প্রথম ক্লাসে আলোচনা করব সৌরজগৎ এবং বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে, ওকে? এই চ্যাপ্টারটা মূলত তোমাদের এই সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো কম্বাইন এক্সাম, যদি কেউ বিসিএস এর পরীক্ষা দিয়ে থাকো তো জেনারেলি বিসিএস থেকে এই চ্যাপ্টারে একটা ভালো ওয়েটেজ দেখা যায় না, বা বলা যেতে পারে দেখাই যায় না, ওকে? বাট অন্যান্য পরীক্ষাতে কিন্তু এর ওয়েটেজ দেখা যায়, যেমন মিসলেনিয়াস এর ওয়েটেজ দেখা যাবে, ওকে? সো চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট অফ অল আমরা জানবো যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যাকে ইংরেজিতে কি বলা হয়? ইউনিভার্স বলা হয়। তো এই ইউনিভার্স কি, এটা সম্পর্কে আমাদেরকে একটা ক্লিয়ার ধারণা নিতে হবে, ওকে? তো এখান থেকে একটা খুব ইজি কোশ্চেন হয়। দেখো, আমি চেষ্টা করব যে কি পয়েন্টগুলো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখবে। সাথে সাথে যে আমি ডিসকাশনটা করে দিচ্ছি সেখানেও অনেক কোশ্চেন আলোচনা করব, সেগুলো একটু নোট করার চেষ্টা করবে, ওকে? কারণ সমস্ত কোশ্চেন স্ক্রিনে নিলে সেটা একটু বোরিং লাগে। সো কিছু কোশ্চেন আমি মুখে ডিসকাশন করে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের এখান থেকে জিজ্ঞেস করবে, সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে কি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অধ্যয়ন বা স্টাডি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কসমোলজি, মনে রাখবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্টাডি, তাকে বলা হয় কসমোলজি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? এবার আমরা জানবো ডেফিনেশন কি। কি বলা হচ্ছে? বিশ্ব ব্রহ্মাণ্ড সাধারণভাবে সবকিছু যা বিদ্যমান তা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এর মধ্যে সমস্ত পদার্থ এবং শক্তি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং অন্তঃগ্যালাকটিক স্পেসের বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, তোমরা আবার বলবে স্যার এটা তো আপনি রিডিং পড়লেন, আমরা কিছুই বুঝতে পারলাম না, ওকে? এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে এটাই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু রয়েছে সেগুলো কি হতে পারে? পদার্থ হতে পারে, কোনো শক্তি হতে পারে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এভরিথিং যা কিছু রয়েছে, সেই সব কিছুকেই আমরা কি বলবো? বিশ্ব ব্রহ্মাণ্ড বলে থাকবো, ঠিক আছে? এবার এর ভিতরে অনেক কিছু জিনিস রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরেই রয়েছে কি, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরেই রয়েছে বিভিন্ন শক্তি, রয়েছে গ্রহ, রয়েছে নক্ষত্র, রয়েছে গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভিতরে রয়েছে আবার অনেকগুলো নক্ষত্র। তো এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? তো এক কথায় আই হোপ ক্লিয়ার হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড কি। বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সব কিছু মিলে যেটা একটা জিনিস, সেটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। গ্রহ, নক্ষত্র, বিভিন্ন শক্তি, পদার্থ, সবকিছু মিলে, বিভিন্ন গ্যাস, সবকিছু মিলে যেটা, সেটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, ওকে? আচ্ছা, এবারে বিষয় হচ্ছে যে স্যার তাহলে গ্যালাক্সি কাকে বলে? ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি গ্যালাক্সি থাকে, নাকি গ্যালাক্সি বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে বড়? দেখো, গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে একটা বিশাল সিস্টেম, যা বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, ধূলিকণা, হালকা গ্যাস দ্বারা গঠিত, এবং এগুলি তাদের নিজস্ব মহাকর্ষ দ্বারা আবদ্ধ থাকে। বিশ্ব ব্রহ্মাণ্ডে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এবং প্রতিটি গ্যালাক্সিতে গড়ে 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে। মানে বুঝতে পারছো? জাস্ট কল্পনা করো জিনিসটা, ঠিক আছে? জাস্ট কল্পনা করো যে কি আকার,
গ্যালাক্সিটাই কি আকার, বিশ্ব ব্রহ্মাণ্ড তো দূরের কথা, গ্যালাক্সিটা কি বলা হচ্ছে, যে গ্যালাক্সি হচ্ছে একটা সিস্টেম, ধরে নাও যদি এটা বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, ঠিক আছে, এটা যদি বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, আমি জাস্ট একটা তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসটা বলছি, তাহলে এর মধ্যে এই হচ্ছে একটা গ্যালাক্সি, ঠিক আছে। এবার এই যে গ্যালাক্সিটা রয়েছে, এই গ্যালাক্সির মধ্যে আবার কি কি জিনিস রয়েছে, এই গ্যালাক্সির মধ্যে দেখো রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কতগুলো, এইটা যদি বিশ্ব ব্রহ্মাণ্ড হয় তাহলে এই মতো 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এইভাবে, ঠিক আছে। তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, সরি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এইবার এই যে 100 বিলিয়ন গ্যালাক্সি, এর মধ্যে, এই গ্যালাক্সির মধ্যে কি কি রয়েছে সেটা এরপরে আমরা জানবো, ঠিক আছে। গ্যালাক্সির মধ্যে কি কি রয়েছে, গ্যালাক্সির মধ্যে রয়েছে তোমার নক্ষত্র, গ্যালাক্সির মধ্যে রয়েছে ধূলিকণা, গ্যালাক্সির মধ্যে রয়েছে বিভিন্ন গ্যাস, ঠিক আছে। আর একটা গ্যালাক্সিতে গড়ে অ্যাভারেজের কথা বলা হচ্ছে, অ্যাভারেজ তোমার 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে, 100 বিলিয়ন নক্ষত্র। সূর্য একটা কি, সূর্য একটা নক্ষত্র, তাহলে বুঝতে পারছো এই মতো আরো কত রয়েছে। তাহলে এই যে আমরা আকাশের তারাগুলো দেখতে পাই, ঠিক আছে, এই তারাগুলো সবই এক একটা নক্ষত্র, আর এই মতো একটা গ্যালাক্সিতে 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে, তবে গিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। আর এই মতো 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সি মিলে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি, ঠিক আছে। খুব সহজ ভাষায় যদি বলি, এখানে দেখো, এটা যদি তোমার বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই হবে প্রায় 100 বিলিয়ন তোমার গ্যালাক্সি রয়েছে। আর এই যে একটা পার্ট গ্যালাক্সির, এই একটা গ্যালাক্সি পার্টের মধ্যে আবার কি রয়েছে, 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি। চলো এবার নেক্সট জায়গাতে যাওয়া যাক। দেখো আমাদের যে গ্যালাক্সি, এখান থেকে কোশ্চেন হবে, ঠিক আছে। এবার কোশ্চেনে আমরা চলে এলাম, কনসেপ্ট একটুকুর পরেই আমরা যাব কোশ্চেনে, যে জায়গাতে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে, কারণ এখানে তো আমার জিওগ্রাফিতে অনার্স করতে আসেনি, বা আমি আগেই বলছি এই কোশ্চেনটা তোমাদের এই ক্লাসটা তোমাদের বিসিএস মেন্স বা মিসলেনিয়াস মেন্স, মানে এক কথায় ডেসক্রিপটিভ লেভেলের ক্লাস নয়, ঠিক আছে, কম্বাইন লেভেলে। এই পুলিশ পরীক্ষা, রেলের পরীক্ষা, ক্লাসিক টাইপের যে সমস্ত পরীক্ষা যেখানে বেশি ডিটেলসে জিএস জিজ্ঞেস করে না, সেই পরীক্ষার জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। সো এবার অনেক বুদ্ধিমান আসবে, গিয়ে বলবে স্যার এ তো হালকার মধ্যে পড়ালে তো আর পরীক্ষায় কমন পড়বে না, আমি কোন পরীক্ষার জন্য পড়াচ্ছি সেটা প্রথমেই কিন্তু লিখে দিয়েছি হেডিং এ, ঠিক আছে, ইভেন থাম্বনেলে পর্যন্ত লেখা রয়েছে। চলো, তো এখানে দেখো কি বলা হচ্ছে, আমাদের গ্যালাক্সি হলো, আমাদের গ্যালাক্সিটার নাম কি, আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে তোমার মিল্কি ওয়ে গ্যালাক্সি, মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি, কিন্তু ইংরেজি নাম। যদি বাংলায় বলা হয় তাহলে আমাদের গ্যালাক্সিটাকে কি বলা হয়, আকাশগঙ্গা বলা হয়, নোট করে রাখবে। তাহলে আমাদের যে গ্যালাক্সি সেটা কি নামে পরিচিত, আমাদের গ্যালাক্সিটা হচ্ছে আকাশগঙ্গা নামে পরিচিত। পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করে আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেই গ্যালাক্সিটাকে কি বলে, আকাশগঙ্গা গ্যালাক্সি বলে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে, সে কোশ্চেনটা হচ্ছে যে এই যে আকাশগঙ্গা গ্যালাক্সি রয়েছে, এই আকাশগঙ্গা গ্যালাক্সির কাছাকাছি কোন গ্যালাক্সি রয়েছে। তাহলে এই আকাশগঙ্গা গ্যালাক্সির কাছাকাছি যে গ্যালাক্সিটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যান্ড্রোমেডা, ঠিক আছে, অ্যান্ড্রোমেডা। তাহলে আমরা কি বললাম, একটা গ্যালাক্সির মধ্যে আবার কত রয়েছে, 100-র বেশি, 100-র বেশি বিলিয়ন নক্ষত্র রয়েছে। মানে আমরা জাস্ট একটা নক্ষত্র, ঠিক আছে, একটা নক্ষত্র, যে নক্ষত্রটাকে আমরা সূর্য নামে জানি, সেই সম্পর্কে আমরা জানি, তাহলে এর মতো আরো 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে জাস্ট আমরা যে গ্যালাক্সিতে বাস করছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গা গ্যালাক্সির মধ্যেই। আর তার পাশের গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা, এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এইবারে দেখো এখান থেকে আর কি কোশ্চেন, এবারে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, রিসেন্টলি আমি দেখলাম সিএইচএসএল এর কোশ্চেন ডিসকাস করছিলাম, সেখানেই দেখলাম এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছে এক্স্যাক্টলি, যে বিগ ব্যাং থিওরি কে দিয়েছেন, ঠিক আছে, বা বিগ ব্যাং থিওরি থেকে আমরা কি জানতে পারি, এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে, সিজিএল এ এই 2023-এর যেটা রিক্রুটমেন্ট, মানে 23-এ যেটা এক্সামটা হয়েছে আর কি, ঠিক আছে। তো বিগ ব্যাং থিওরি কি, বিগ ব্যাং হলো বিশ্ব ব্রহ্মাণ্ডে এক কেন্দ্রীভূত পদার্থের বিস্ফোরণ, যা 15 বিলিয়ন বছর আগে ঘটেছিল, যা নক্ষত্র এবং অন্যান্য আকাশীয় বস্তুর গঠনের দিকে নিয়ে গিয়েছিল।
বিগ ব্যাং তত্ত্ব একটি মহাবিশ্বের উৎপত্তি এবং বিকাশের তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব প্রায় 15 বিলিয়ন বৎসর আগে একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থা থেকে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে, স্যার আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি তো জাস্ট এখানে রিডিং করে দিলেন। ডেফিনেটলি আমি এখানে রিডিং করলাম। এখান থেকে জাস্ট মনে রাখার মতো কিছু নেই, ঠিক আছে। তোমাদেরকে আমি এটাই বলছি, ঠিক আছে। পরবর্তী পেজে চলো, এইটা দেখো, ঠিক আছে। বিগ ব্যাং থিওরি যে মূল পয়েন্ট বা কিভাবে বিগ ব্যাং থিওরি কাজ করে তার সমস্ত কিছু এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মহাবিশ্বের প্রসারণ, মহাবিশ্বের প্রসারণটা কি হলো অ্যাকর্ডিং টু হচ্ছে কি বিগ ব্যাং থিওরি, অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি। ওকে, কি বলা হচ্ছে? মহাবিশ্বের প্রসারণ, বিগ ব্যাং এর উপর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে শুরু করে। প্রাথমিকভাবে এটি একটি তত্ত্বাবধানে থাকা অসীম ঘনত্ব এবং তাপমাত্রার অবস্থা। তাহলে মহাবিশ্বের যে প্রসারণটা, তখন কিন্তু তার যে ঘনত্ব এবং তাপমাত্রার অবস্থা সেটা একটা অকল্পনীয় অবস্থা ছিল। মানে মহাবিশ্ব যখন প্রসারণ হয় তখন এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। দেন পরবর্তী যে স্টেপ, ঠিক আছে, স্টেপ 2টা কি বলা হচ্ছে? বিগ ব্যাং থিওরির স্টেপ 2তে বলা হচ্ছে যে হ্যালোজেন বা মহাবিশ্বের উপাদান প্রথমে কয়েক মিনিটের মধ্যে মৌলিক কণা যেমন প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন তৈরি হয়, ঠিক আছে। কি তৈরি হচ্ছে? ফোটন, ইলেকট্রন এবং নিউট্রন তৈরি হচ্ছে। কিছু মিনিটের মধ্যে এই কণাগুলো কি করছে? পরমাণুতে গঠন করছে, যা হেলিয়াম এবং হাইড্রোজেনের প্রাথমিক মৌলিক উপাদান তৈরি করে। আর তারপরেই আমরা জানতে পারি যে এই যে হিলিয়াম এবং হাইড্রোজেন, এই দুই গ্যাস দ্বারা সৃষ্টি হচ্ছে কিসের? নক্ষত্রের। যে নক্ষত্রকে আমরা কি নামে জানি? সূর্য নামে জানি। সূর্যের মতো আরো নক্ষত্র রয়েছে, বাট আমরা যেটাকে জানি সেটার কথা বলছি আমি, ঠিক আছে। কোশ্চেন জিজ্ঞেস করেন না যে সূর্য কোন দুই গ্যাসের মিশ্রণে তৈরি, তোমার আনসার কি হয়? আনসার হয় না হিলিয়াম এবং হাইড্রোজেন, ঠিক আছে। এই দুই গ্যাসের সংমিশ্রণে তৈরি হচ্ছে সূর্য। এখানে কি বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি দ্বারা? যে প্রথম কয়েক মিনিটের মধ্যে মৌলিক কণা যেমন প্রোটন, ঠিক আছে, তোমরা জানো এই হচ্ছে তোমার পরমাণু। পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতরে কে থাকবে? প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে, আর বাইরে কে থাকবে? ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তো এইভাবে তোমার তৈরি হয় কি? পরমাণু। আর পরমাণু গঠন করেই তোমার তৈরি হচ্ছে গ্যাসগুলো, হিলিয়াম, হাইড্রোজেন। ওকে, তো এই কথাটা এখানে বলা হচ্ছে। এইভাবে তোমার দ্বিতীয় যে ধাপটা বিগ ব্যাং থিওরি তা ক্লিয়ার হচ্ছে। এবারে তৃতীয় যে ধাপ কি বলা হচ্ছে? মহাবিশ্বের ঠান্ডা হওয়া। এই যে তোমার তৈরি হয়ে গেল মৌলিক উপাদান হিলিয়াম এবং হাইড্রোজেন, ঠিক আছে, এই দুই গ্যাস কিছুদিন পর, ঠিক আছে, স্টেপ 3তে মহাবিশ্বের প্রসারণ এবং ঠান্ডা হতে শুরু করে। ধীরে ধীরে মহাবিশ্বটা কি হয়? ঠান্ডা হতে শুরু করে। কত বছর পর? প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্ব যথেষ্ট ঠান্ডা হয়ে যায় যাতে পরমাণু গঠিত হতে পারে এবং এক্স রে মুক্তি পায়। এই প্রক্রিয়ার ফলে মহাবিশ্বের ব্যাকগ্রাউন্ড মাইক্রোওয়েভ রেডিয়েশন তৈরি হয়, ঠিক আছে। মাইক্রোওয়েভ রেডিয়েশনটা কখন তৈরি হয়? যখন মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায়। তোমাদের এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ইজিলি, যে যখন মহাবিশ্ব ঠান্ডা হয়ে গিয়েছিল তখন কি তৈরি হয়েছিল? 4টা বিভিন্ন অপশন দিয়ে দিতে পারে। তো অপশনের সঠিক আনসার হবে তোমার মাইক্রোওয়েভ রেডিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার 3টা পয়েন্ট। চলো পরবর্তী যে 4 নম্বর পয়েন্ট কি রয়েছে দেখো, গ্যালাক্সি এবং নক্ষত্র গঠন, ঠিক আছে। কয়েক কোটি বছর পরে মহাবিশ্বে গ্যালাক্সি এবং নক্ষত্র ধীরে ধীরে তৈরি হতে শুরু করে, ঠিক আছে। যখন ওই যে হিলিয়াম, ঠিক আছে, ওই যে তোমার হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল, তারপরে কি হচ্ছে? ধীরে ধীরে তোমার তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন গ্যালাক্সি এবং নক্ষত্র, ঠিক আছে, ঠান্ডা হওয়ার পর। এইসব নক্ষত্রের মাধ্যমে মহাবিশ্বের জটিল কাঠামোটা গড়ে ওঠে। এবার 5 নম্বর পয়েন্ট কি বলছে বিগ ব্যাং থিওরি? বর্তমান মহাবিশ্ব, আজকের মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। তাহলে এখনো প্রসারিত হচ্ছে বর্তমান মহাবিশ্ব। এটি মহাবিশ্বের বিকাশের ধারাবাহিকতাকে হিসাবে ধরা হয়। মহাবিশ্বের প্রসারণ, মহাবিশ্বের বিস্তার তার গতির আকার হিসাবে হ্যাভেলসের আইনকে বিবেচনা করে। এই যে হ্যাভেলস, এই কোশ্চেনটা এক্স্যাক্টলি সিজিএল এ জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। সিজিএল 2023-এ জিজ্ঞেস করেছিল যে বিগ ব্যাং থিওরি কে দিয়েছে। তো তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে বিগ ব্যাং থিওরি ফাউন্ডার। ওকে, তো কি হবে রাইট অ্যান্সার? এখানে কি রয়েছে? এখানে আমি কোশ্চেনটা ইচ্ছাকৃত তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে।
এখানে কি বলা হচ্ছে একটু আরেকবার ভালোভাবে পড়ো। মহাবিশ্বের বিস্তার এবং তার গতির কারণ হিসাবে হ্যাভেলসের আইনকে বিবেচনা করে এই যে মহাবিশ্বের প্রসারণ, বাট এখানে বিগ ব্যাং থিওরির যাকে ফাদার বলা হয় তার কথা বলা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার বিগ ব্যাং থিওরির ফাদার কে বলো। তাহলে এখানে এটা তো তোমাদের স্ক্রিনে দেখা যাবে না, একটু ডিজিটাল সেটআপে হতে পারে আমার সমস্যা, অ্যাডজাস্ট করবে প্লিজ, ঠিক আছে। দেখো, ফাদার অফ বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। আনসার কে পারবে বলো। আনসার হচ্ছে তোমার জর্জেস ল্যামেট্রি, ঠিক আছে। জর্জেস ল্যামেট্রি হচ্ছে বিগ ব্যাং থিওরির ফাদার। ওকে, আচ্ছা, এবারে যদি বলা হয় যে এটা কত সালে দেওয়া হয়েছিল এই থিওরিটা, ঠিক আছে, বিগ ব্যাং থিওরি কত সালে দেওয়া হয়েছিল, কে পারবে বলো দেখি। এটা কত সালে দেওয়া হয়, পাবলিশ কত সালে হয় বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। সোজা ভাষায় লিখছি যাতে করে তোমাদের মনে থাকতে পারে, ঠিক আছে। সায়েন্সের এগুলো ভাষা নয়, পাবলিশ, ঠিক আছে। তো বিগ ব্যাং থিওরি কত সালে পাবলিশ হয়, 1931, ঠিক আছে, 1931-তে। ওকে, আচ্ছা, আর এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বলো দেখি, কে পারবে বিগ ব্যাং থিওরি থেকে আর কোনো কোশ্চেন মাথায় আসছে বিগ ব্যাং থিওরি থেকে? আর তো কোনো কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করার মতো নেই, ঠিক আছে। যে কোশ্চেন হবে মোটামুটি আলোচনা হয়ে গেছে। চলো তাহলে নেক্সট, এখানে কিছু আলোচনা বাকি রয়েছে। হ্যাঁ, একটা জিনিস বাকি রয়েছে, দেখো এখানে একটা জিনিস যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে নক্ষত্র, ঠিক আছে। নক্ষত্র কাকে বলে? নক্ষত্র কাকে বলে? নক্ষত্র হলো গরম জ্বলন্ত গ্যাস দ্বারা গঠিত আকাশীয় বস্তু এবং তারা নিজের আলো বিকিরণ করে জ্বলে। এক্সাম্পল হচ্ছে গিয়ে সূর্য। ওকে, তো সূর্য কি হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দ্বারা গঠিত একটা আকাশীয় বস্তু, ঠিক আছে, বা বলা যেতে পারে আগ্নেয় পিণ্ড, ঠিক আছে। এটা আকাশীয় বস্তু না বলে যদি এটাকে আগ্নেয় পিণ্ড বলা হয় তাহলে আমার মনে হয় ঠিক হবে, ঠিক আছে, আগ্নেয় পিণ্ড। ওকে, আচ্ছা, আর নক্ষত্র কি করে? নক্ষত্র নিজের আলোয় বিকিরণ করে, ঠিক আছে। নক্ষত্রদের মধ্যে নিজস্ব আলো রয়েছে, এটা মনে রাখবে। নক্ষত্র কিন্তু কারো আলোয় আলোকিত নয় বা তারা কারো আলো বিকিরণ করে জ্বলে না, তারা নিজের আলো বিকিরণ করে জ্বলে, ঠিক আছে। জাস্ট এইটুকু মনে রাখো নক্ষত্র জিনিসটা কি। সিম্পল ভাষায় যদি বলা হয়, নক্ষত্র হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, ঠিক আছে। চলো নেক্সট, ব্ল্যাক হোল। এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট ধারণা রাখো, ঠিক আছে। এখান থেকে তো খুব একটা ডিটেলসে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে না, ধারণাটা রাখার প্রয়োজন রয়েছে। হয়তো প্রথম নামটা শুনে ঘাবড়ে গেলে যে ব্ল্যাক হোল কি জিনিস, এটা যেন না হয়, ঠিক আছে। ব্ল্যাক হোল কি বলছে? নক্ষত্রের ভর যদি সূর্যের 3 গুণের বেশি হয় তাহলে তার মহাকর্ষ শক্তি অন্ততই উচ্চ হবে, যার ফলে আলো তার মহাকর্ষ থেকে পালাতে পারে না। এটি ব্ল্যাক হোল বলা হয়। আচ্ছা, কি বলা হচ্ছে? নক্ষত্রের যে ভর, একটা নক্ষত্র ধরে নাও, এখানে সামথিং ধরে নাও এ একটা নক্ষত্র, ঠিক আছে। এর ভর হচ্ছে কত? এর ভর হচ্ছে 1। আর সূর্যের যে ভর, ঠিক আছে, নক্ষত্রের ভর যদি বলছে সূর্যের 3 গুণের বেশি হয়, সূর্যের ভর আমি ধরে নিচ্ছি তোমার এটা একটু আমাদের ভুল হলো, দাঁড়াও, ঠিক আছে, এই এই জায়গাটা, চলো তাহলে সূর্যর যে ভরটা আমি ধরে নিচ্ছি 1, ঠিক আছে। ভর ভার জানো তো, ঠিক আছে। ভর হচ্ছে কিন্তু পরিবর্তনশীল নয়, ভার পরিবর্তনশীল, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, সূর্যের ভরটা হচ্ছে 1। আর এখানে কি বলা হচ্ছে? নক্ষত্রের ভর যদি সূর্যের 3 গুণের বেশি হয় তাহলে সূর্যের ভর হচ্ছে 1। আর যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, ধরে নাও সামথিং একটা এ নক্ষত্র, এর ভরটা যদি কি বলছে 3 গুণের বেশি হয় মানে 4, ঠিক আছে। তাহলে 3 গুণের বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার যে মহাকর্ষ শক্তিটা হবে সেই মহাকর্ষ শক্তিটা অনেকটাই হাই হবে, ঠিক আছে, বেশি হবে। আচ্ছা, যার ফলে আলো
তার মহাকর্ষ থেকে পালাতে পারে না আলোটা, তাই এটিকে ব্ল্যাক হোল বলা হয়। ঠিক আছে, তার যে একটা আলো থাকে সেই আলোটা মহাকর্ষ থেকে কি করে দূরে যেতে পারে না, পালাতে বলতে এখানে দূরের কথা বলা আছে, দূরে যেতে পারে না। ঠিক আছে, আর এই যে দূরে যেতে পারছে না, ঠিক আছে, এই যে জিনিসটা সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টি হওয়াটাকেই আমরা ব্ল্যাক হোল বলছি। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? চলো এইবারে পরবর্তী যে জায়গাতে আমরা যাব সেটা হচ্ছে ধূমকেতু। ধূমকেতু কি বলো, ধূমকেতু কি? এটা সিজিএল এ জিজ্ঞেস করা কোশ্চেন। ঠিক আছে, ধূমকেতু কি সিজিএল 2023-এ জিজ্ঞেস করা কোশ্চেন। খুব শীঘ্রই আমরা এগুলা যখন পিওয়াই কিউ আলোচনা করব তখন তোমরা দেখতে পাবে এই কোশ্চেনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। কি বলা হচ্ছে, এগুলি জমে থাকা গ্যাস দ্বারা গঠিত। তারা এবং সূর্যের চারপাশে দীর্ঘাকার উষ্ণকর্ণ অক্ষরেখায় ঘুরে, এর লেজ সবসময় সূর্য থেকে দূরে থাকে। তাহলে তারা এবং সূর্যের চারপাশে, ঠিক আছে, তারা বলতে সমস্ত নক্ষত্রকে বলা হচ্ছে, আর সূর্য হচ্ছে একটা নক্ষত্র। তাহলে সূর্য, এটা যদি সূর্য হয়, এই সূর্যের চারপাশে, এই সূর্যের চারপাশে এইভাবে ঘুরতে থাকে কে? ধূমকেতু। তাহলে ধূমকেতুটা কি? ধূমকেতুটা হচ্ছে একটা গ্যাসীয় জিনিস বা গ্যাসীয় বস্তু বলা যেতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ গ্যাস দ্বারা গঠিত। ঠিক আছে, বিভিন্ন গ্যাস দ্বারা গঠিত, যেটা তারার ধারপাশে বা সূর্যের ধারপাশে ঘুরতে থাকে। আর এটাই কখনো কখনো ছিটকে গিয়ে, এই যে এখান থেকে ঘুরছে, ঘুরতে ঘুরতে ছিটকে গিয়ে পৃথিবীর দিকে চলে আসে। ঠিক আছে, পরবর্তীতে পৃথিবীর দিকে যখন চলে আসে তখন সেটা কি হয়ে যায়? উল্কা হয়ে যায়। ঠিক আছে, এরই একটা অংশ, এই যে ধূমকেতুর একটা অংশ হচ্ছে উল্কা। মনে রাখবে, ধূমকেতুর একটা অংশ হচ্ছে উল্কা। ক্লিয়ার? এই যে এখানে ঘুরছে, এখান থেকে একটা হয়তো কোনো দানা ছিটকে পৃথিবীর দিকে চলে এলো। ঠিক আছে, সেটাই হচ্ছে উল্কা। ওকে, আর উল্কা এই যে দেখবে তোমরা পৃথিবী আস্তে আস্তে, যদি এখানে পৃথিবী আছে, পৃথিবী আস্তে 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 গিয়ে দেখবে একটা আগুন হদকে যায়। কেন আগুনটা হদকে বলো তো? পৃথিবীতে যেমনই আসে, পৃথিবীর মধ্যে কি রয়েছে? পৃথিবীর মধ্যে বায়ু রয়েছে। এই বায়ুতে প্রবেশ করার ফলে ওই যে ধূমকেতুর মধ্যে গ্যাস রয়েছে, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো বায়ুর সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটে আগুন হদকে যায়। ঠিক আছে, যার জন্য আমরা দেখতে পাই যে আগুন পড়ছে আমাদের গায়ের উপরে। আর তারপরে পৃথিবী একবারেই মানে কি বলবো, সেই পৃথিবীর যে মেরু স্থান আস্তে আস্তে তোমার সেটা পুরো একদম মানে ছাই হয়ে যায় আর কি। ঠিক আছে, পৃথিবীর ভূমিষ্ঠ স্থানে আস্তে আস্তে পুরোটাই ছাই হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এইবারে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে নক্ষত্র মণ্ডল। ঠিক আছে, নক্ষত্র মণ্ডল কি জিনিস? ঠিক আছে, নক্ষত্র মণ্ডল কি জিনিস বলো, নক্ষত্র মণ্ডল কি জিনিস? দেখো, বলা হচ্ছে নক্ষত্র মণ্ডল, যেটাকে কি বলা হয়? নক্ষত্রমণ্ডলকে কি কি বলা হয়? কনস্টেলেশন বলা হয়। ঠিক আছে, আকাশে ইউনিটে ভাগ করা হয়েছে যাতে জ্যোতির্বিদরা নক্ষত্রের অবস্থান চিহ্নিত করতে পারেন। এই ইউনিটগুলোকে নক্ষত্র মণ্ডল বলা হয়। 88টি নক্ষত্র মণ্ডল রয়েছে। দেখো, জ্যোতির্বিদ্যাতে বা অ্যাস্ট্রোলজিতে, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, এই অ্যাস্ট্রোলজিতে জ্যোতির্বিদ্যাতে নক্ষত্র মণ্ডল সম্পর্কে খুব ডিটেলসে এক্সপ্লেনেশন রয়েছে। ঠিক আছে, আর সেগুলো অনেকটা সাইন্টিফিক। ঠিক আছে, অনেকটা, আমি বলছি 100% বলছি না, কিন্তু অনেকটা। এর মধ্যে কিছু জিনিস আছে যেটা তুমি যদি অ্যাস্ট্রোলজি পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। ঠিক আছে, তো তৎকালীন আমাদের যে প্রাচীন ইতিহাসবিদরা, সরি, বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, পণ্ডিতরা ছিলেন, যেমন বরাহমিহির, ঠিক আছে, কনাদ, এনাদের মতো ব্যক্তিরা এই সম্পর্কে ডিটেলস এক্সপ্লেনেশন করে গেছেন, এই নক্ষত্র মণ্ডল, অ্যাস্ট্রোলজি এই সম্পর্কে। ঠিক আছে, তো যাই হোক, ওগুলো আমরা ইতিহাসের ক্লাসে আলোচনা করব। নক্ষত্র মণ্ডলটা কি? সিম্পল এটাই জানতে হবে যে আকাশকে ইউনিটে ভাগ করা হয়েছে, কয়েকটা ইউনিটে, আকাশটাকে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে, যেটাকে আমরা নক্ষত্র মণ্ডল বলছি। ঠিক আছে, সেই নক্ষত্র মণ্ডলের পার্ট হচ্ছে 88টা। ওকে, এবারে হচ্ছে উপগ্রহ, যেটাকে আমরা স্যাটেলাইট বলে থাকি। দেখো, উপগ্রহ ভাগ রয়েছে, একটা হচ্ছে তোমার ন্যাচারাল উপগ্রহ, ন্যাচারাল স্যাটেলাইট, আর একটা হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, যেটা তোমার বলা যেতে পারে হিউম্যান মেড স্যাটেলাইট। ঠিক আছে, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তো যাই হোক, চাঁদ কিন্তু ন্যাচারালি উপগ্রহ। ঠিক আছে, ন্যাচারালি স্যাটেলাইট, এটাকে তৈরি করেনি কিন্তু মানুষ। চলো, কি বলা হচ্ছে, উপগ্রহ হলো আকাশীয় বস্তু যা গ্রহের চারপাশে ঘুরে। চাঁদ হলো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। তাহলে যদি এটা পৃথিবী হয়, তার চারপাশে এইভাবে একটা
কক্ষপথে ঘুরছে, একটা কক্ষপথে ঘুরছে চাঁদ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে গ্রহরা কার কক্ষপথে ঘুরছে? গ্রহরা সূর্যের কক্ষপথে ঘুরছে। আর গ্রহের কক্ষপথে কে ঘুরছে? গ্রহের কক্ষপথে ঘুরছে তোমার উপগ্রহ। ওকে, চলো এইবার হচ্ছে সূর্যমণ্ডল, সোলার সিস্টেম। ঠিক আছে, সোলার সিস্টেমটা জাস্ট একটু ভালোভাবে বোঝো এখানে। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করছি। আচ্ছা চলো, এবারে দেখো এখানে তোমাদেরকে আমি সোলার সিস্টেমটা ছবিতে এঁকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সূর্য। সূর্য এর পাশে একটা কক্ষপথ ঘুরছে, তার কাছাকাছি একটা কক্ষপথ ঘুরছে। একজ্যাক্ট গোল হচ্ছে না আমার, ঠিক আছে, কিন্তু একটু গোল হলে দেখতে ভালো লাগে। তার কাছে একটা কক্ষপথ ঘুরছে, তার কাছে একটা কক্ষপথ ঘুরছে। ওকে, তার কাছে একটা কক্ষপথ ঘুরছে, এইভাবে কক্ষপথগুলো ঘুরছে। ওকে, এইবারে দেখো সবলে যে কাছের কক্ষপথ, এই যে কক্ষপথটা, ঠিক আছে, এই কক্ষপথটাতে কে রয়েছে? এটাতে রয়েছে বুধ। ঠিক আছে, সবথেকে কাছের কক্ষপথটাতে কে রয়েছে? বুধ রয়েছে। ঠিক আছে, সব থেকে কাছের কক্ষপথে বুধ রয়েছে। তারপরের যে কক্ষপথ সেটাতে কে রয়েছে বলো? আর তারপরের কক্ষপথটাতে কে রয়েছে? তারপরের কক্ষপথটাতে কে রয়েছে? আর তারপরের কক্ষপথটাতে কে রয়েছে? তাহলে কটা হয়ে গেল? 6টা। চলো আরো দুটা, আরো 3টা আমরা করে নিই। ঠিক আছে, পুরোটাই যাতে ক্লিয়ার হয়। সরি, পুরোটা মনে হচ্ছে আর জায়গা একটু শর্ট পড়ে যাবে হয়তো, স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে উপরটা। এক্সাক্ট গোল হলে জিনিসটা ভালো লাগবে দেখতে। চলো যাই হোক, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা এখানে ক্রিয়েট করছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে সব থেকে কাছে কে রয়েছে, সব থেকে দূরে কে রয়েছে? এক এক করে বলো তোমরা। ঠিক আছে, বলো। সব থেকে কাছে রয়েছে তোমার মার্কারি। ঠিক আছে, নাম্বার দিচ্ছি আমি সব থেকে কাছ থেকে, তাহলে এটা হচ্ছে মার্কারি। মার্কারি, ঠিক আছে। তারপরে 2 নম্বর সব থেকে কাছে ভেনাস। 3 নম্বর কে রয়েছে? আর্থ। 4 নম্বর কে রয়েছে বলো আর্থের পরে? মার্স। 5 নম্বর কে রয়েছে? সেরাস। তারপরে 6 নম্বরে কে রয়েছে? জুপিটার। তারপরে জুপিটারের পরে থাকবে এইখানের কক্ষপথটাতে কে থাকবে? স্যাটার্ন। তারপরে কে থাকবে? ইউরেনাস। ইউরেনাস। তারপরে থাকবে কে? নেপচুন। ঠিক আছে, তো এইভাবে কক্ষপথগুলোতে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ ঘুরছে। ওকে, এইবারে এই যে গ্রহ রয়েছে, এই গ্রহগুলোকে কেন্দ্র করে, ঠিক আছে, এই যে আমাদের সূর্য, ঠিক আছে, সূর্য গ্রহকে কেন্দ্র করে আবার অনেকগুলো উপগ্রহ ঘুরছে, স্যাটেলাইট। সেই মতো একটা সূর্যের উপগ্রহ কি? চাঁদ। ঠিক আছে, এই মতো এই যে রয়েছে তোমার উপগ্রহগুলো, সরি গ্রহগুলো, এগুলোকে কেন্দ্র করে অনেকগুলো উপগ্রহ ঘুরছে। এই হচ্ছে তোমাদের পুরো সোলার সিস্টেমের পিকচারটা। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা কি? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবার। আচ্ছা, আমাদের এখানে কিছু হ্যাঁ চলো, সূর্যমণ্ডল বা সোলার সিস্টেম কি বলা হচ্ছে এখানে? দেখো, সূর্যমণ্ডল 8টি গ্রহ এবং তাদের উপগ্রহ এবং হাজার হাজার ছোট আকাশীয় বস্তু যেমন গ্রহাণু, ধূমকেতু এবং উল্কাপিণ্ড দ্বারা গঠিত। ওকে, তাহলে সূর্যমণ্ডল কি কি নিয়ে গঠিত? সূর্যমণ্ডল হচ্ছে 8টি গ্রহ নিয়ে গঠিত। 8টি গ্রহ, আগে 9টি গ্রহ বলা হতো, বাট এখন প্লুটোকে আর গ্রহের মধ্যে রাখা হয় না, তাকে বামন গ্রহ বলা হয়। বামন গ্রহ কি জিনিস সেটা পরে আমরা আলোচনা করব। ওকে, তো
8টি গ্রহ রয়েছে সূর্যের, আর তাদের উপগ্রহগুলো রয়েছে এই গ্রহগুলোর, এবং ছোট ছোট অনেকগুলো গ্রহাণু রয়েছে এবং ধূমকেতু রয়েছে, উল্কাপিণ্ড রয়েছে, নিয়ে সূর্যমণ্ডল গঠিত। ক্লিয়ার? নেক্সট কি বলা হচ্ছে, সূর্যমণ্ডলের, এখানে সৌরমণ্ডল হলে ভালো হতো ভাষাটা, সৌরমণ্ডল, ঠিক আছে, সৌরমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থান করে, সমস্ত এই বস্তুগুলির চারপাশে ঘোরে। এখানে সূর্যের ঘোরের কথা বলা হয়নি, কিন্তু বস্তুগুলি ঘোরের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটি পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র, মানে পৃথিবীর সব থেকে যদি কাছের নক্ষত্র জিজ্ঞেস করে তাহলে তোমার রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে সূর্য, মনে রাখবে, ঠিক আছে। আর এই সূর্যকে কেন্দ্র করেই এই সমস্ত জিনিসগুলো তোমার ঘোরাঘুরি করছে। ওকে, এইবারে পরীক্ষায় যে জায়গাতে প্রশ্ন জিজ্ঞেস করবে সেটা হচ্ছে তোমার এইগুলো, পৃথিবীর গড় দূরত্ব কত? 14,95,97,870 কিমি। এটা হচ্ছে পৃথিবীর অ্যাভারেজ ডিস্টেন্স, অ্যাভারেজ, ঠিক আছে। পৃথিবীর এভারেজ ডিস্টেন্স বলতে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে সূর্য থেকে মনে রাখবে, ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বের কথা বলা হচ্ছে, সূর্য থেকে, ঠিক আছে, অন্যান্য গ্রহ থেকে বলা হয়নি। ফ্রম সান, মনে রাখবে, ফ্রম সান, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। আচ্ছা, ব্যাস, ডায়ামিটার কত? ডায়ামিটারটা এখানে দেওয়া রয়েছে, দেখো 1,39,00,000, হ্যাঁ এটাই হবে 39,19,80 কিমি। ওকে, এই হচ্ছে তোমার ডায়ামিটারটা। এইবারে দেখো কোরের তাপমাত্রা, টেম্পারেচার ইন দ্য কোরের তাপমাত্রা এখানে দেওয়া রয়েছে, মনে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি, 15 কোটি সেলসিয়াস। এটা হচ্ছে কোরের তাপমাত্রা, বুঝতে পারছো? তো এখান থেকে তোমাদের জেনারেলি কোশ্চেন জিজ্ঞেস করে দূরত্ব, ডিস্টেন্সটা। ওকে, প্রায় 15 কোটি, গড় যদি একবারই অ্যাকুরেট কাউন্ট মানে রাউন্ড ফিগারে ধরা হয় তাহলে হচ্ছে 15 কোটি, আর যদি তোমাদের এমনি জিজ্ঞেস করে তাহলে 14,95,00,000 জিজ্ঞেস করে, আর এক্সাক্ট জিজ্ঞেস করলে যেটা দেওয়া রয়েছে, জেনারেলি এক্সাক্ট জিজ্ঞেস করে না। আচ্ছা, এবার হচ্ছে ঘূর্ণন গতি, রোটেশন স্পিড। রোটেশন স্পিডটা কি রয়েছে দেখো, 25.38 দিন, এটা হচ্ছে অক্ষরেখার প্রতি, আর 33 দিন হচ্ছে তোমার মেরিডিয়ানদের প্রতি। এটা হচ্ছে ঘূর্ণন গতি বা রোটেশন স্পিড, অর্থাৎ এই যে সূর্য এখানে রয়েছে এটাকে কেন্দ্র করে যে ঘুরছে পৃথিবী, ঠিক আছে, এই ঘূর্ণন গতির কথা বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। এটা রাউন্ড ফিগারে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করে 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, বাট এক্সাক্ট হবে তোমার 8 মিনিট 16.6 সেকেন্ড, মনে রাখবে, ঠিক আছে। এইবারে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও কোশ্চেনগুলো কি রয়েছে। বিগেস্ট প্ল্যানেট, ঠিক আছে, বৃহস্পতিকে বলা হয় বিগেস্ট প্ল্যানেট। এই যে 8টা গ্রহ তার সম্পর্কে একটা শর্ট নোট, ঠিক আছে, এগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করে। আলোচনা করা বহু কিছু রয়েছে, আমি সেগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। বাট এটা দেখো যে কি বলা হচ্ছে বিগেস্ট প্ল্যানেট, তাহলে কি বৃহস্পতি নিয়ে আলোচনা করব? চলো বৃহস্পতি নিয়ে তাহলে একটু আলোচনা করা যাক। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা কি বলবো আমরা? সব থেকে বড় গ্রহ, ঠিক আছে, সব থেকে বড় গ্রহ। আচ্ছা, আর বৃহস্পতি গ্রহ কি কি গ্যাস দিয়ে তৈরি? তো এটাও তোমার হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা তৈরি, ঠিক আছে। হিলিয়াম নিকনেমটা কি? সরি, নিকনেম আরো বলছি, হিলিয়ামের সিম্বলটা কি? ঠিক আছে, হিলিয়ামের সিম্বল কি, কে কে পারবে বলো দেখি? ও আমি তো আবার লাইভ মনে করে নিয়েছি এটা, সরি সরি সরি, ঠিক আছে। হিলিয়ামের এখানে সিম্বল হবে তোমাদের He। ওকে, চলো, এটা হচ্ছে হিলিয়ামের সিম্বল। ওকে, তাহলে আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে যে বৃহস্পতির বৈশিষ্ট্য কি? বৃহস্পতির বৈশিষ্ট্য হচ্ছে এটা গ্রেট রেড স্পট বলা হয়, ঠিক আছে। কোশ্চেন জিজ্ঞেস করে যে বৃহস্পতিকে, বা কোশ্চেনটি এভাবে জিজ্ঞেস করে যে সোলার সিস্টেমের কোন প্ল্যানেটকে গ্রেট রেড স্পট বলা হয়? তো রাইট অ্যান্সার হবে বৃহস্পতি। ওকে, আচ্ছা চলো এবারে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? বিগেস্ট স্যাটেলাইট, বৃহত্তম উপগ্রহ। বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, যেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ।
গ্যানিমিড হচ্ছে তোমার বৃহস্পতির উপগ্রহ, যেটা হচ্ছে সব থেকে বড় উপগ্রহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে আর আপকামিং পরীক্ষাতেও জিজ্ঞেস করবে, এটা 100%। আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। গ্রহের মধ্যে সব থেকে বেশি, গ্রহের মধ্যে সব থেকে বেশি উপগ্রহ, সব থেকে বেশি উপগ্রহ কার রয়েছে? সব থেকে বেশি উপগ্রহ রয়েছে শনির, ঠিক আছে। আগে বৃহস্পতির ছিল, এখন শনি। আর দ্বিতীয়, সেকেন্ড সেকেন্ড হাইয়েস্ট কার রয়েছে? সেকেন্ড হাইয়েস্ট রয়েছে বৃহস্পতি। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন কি রয়েছে এখানে? তারপরে দেখো যে কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ কাকে বলে? ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে। কেন বলতো পৃথিবীকে নীল দেখায়? তার কারণে পৃথিবীতে 1/3 ভাগ হচ্ছে স্থল আর 3 ভাগ হচ্ছে জল, ঠিক আছে। তাহলে এই কারণেই পৃথিবীকে নীল দেখায়, ঠিক আছে, জলের কারণে। তারপরে এখানে দেখো কি রয়েছে, গ্রিন প্ল্যানেট, সবুজ গ্রহ কাকে বলা হয়? গ্রিন প্ল্যানেট বলো, সবুজ গ্রহ কাকে বলা হয়? গ্রিন প্ল্যানেট বলা হয় ইউরেনাসকে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ইউরেনাস নিয়ে কি আলোচনা করব, চলো। ইউরেনাস হচ্ছে সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ, মনে রাখবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দাঁড়ালো যে 3য় বৃহত্তম গ্রহ, ঠিক আছে, আচ্ছা, 3য় বৃহত্তম গ্রহ হচ্ছে গিয়ে তোমার ইউরেনাস। ওকে, আর কি বলা যেতে পারে এটাকে, ইউরেনাসের যে রূপ সেটা দেখতে হয় তোমার নীল রঙের, বাট আকাশী নীল, ঠিক আছে, ডিপ নীল নয় কিন্তু। আর ইউরেনাসের বায়ুমণ্ডলটাও হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন দিয়ে গঠিত, ঠিক আছে। এখানেও হাইড্রোজেন, হিলিয়াম থাকে আর মিথেন থাকে ইউরেনাসের মধ্যে। ওকে, আচ্ছা, তারপরে রয়েছে কি তোমার এখানে ব্রাইটেস্ট প্ল্যানেট, মানে উজ্জ্বলতম গ্রহের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো বলো এই কোশ্চেনের আনসার কে পারবে? ব্রাইটেস্ট প্ল্যানেট অর্থাৎ এখানে সর্বপ্রধান উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে উজ্জ্বল গ্রহ। তাহলে শুক্র থেকে কোশ্চেন আর কি হতে পারে? শুক্র হচ্ছে দেখতে অনেকটা পৃথিবীর মতো, অনেকটা, এই জন্য এটাকে কি বলা হয়? পৃথিবীর বোন বলা হয়, পৃথিবীর বোন বা যমজ গ্রহ বলা হয়, যমজ গ্রহ। ওকে, আর এটি উল্টো দিকে ঘুরে, অর্থাৎ সূর্যের চারদিকে এর ঘূর্ণন গতি গ্রহগুলির থেকে বিপরীত। বাকি গ্রহগুলো যদি ঘুরে তার বিপরীতে কিন্তু ঘুরে শুক্র, এটা মনে রাখবে, ভেনাস। আর কি বলা হচ্ছে এখানে তোমার, এখানে তার শুক্র থেকে, শুক্র হচ্ছে প্রধানত কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত, মনে রাখবে, এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন মনে এলো, ঠিক আছে। শুক্র হচ্ছে তোমার CO2, কার্বন ডাইঅক্সাইড দিয়ে গঠিত। এতে প্রচুর পরিমাণের ম্যাগ রয়েছে যা তাপমাত্রাকে অন্তত উচ্চে নিয়ে যায়, ঠিক আছে। তোমার এই জন্য বলা হয় এটাকে কালচে দেখায়, কালচে। কালচে দেখার কারণটা, সরি বানানটা আমি ভুল লিখলাম, কালচে বানানটা, ঠিক আছে, কালচে, কালচে দেখায় এই তোমার CO2 থাকার জন্য, ঠিক আছে। প্রচুর পরিমাণে CO2 রয়েছে তোমার এই শুক্রর মধ্যে। ওকে, আচ্ছা, আর এখানে আলোচনা করার মতো কি রয়েছে সৌরজগতের বাইরে? চলো নেক্সট। আচ্ছা, এখানে কিছু রয়েছে সৌরজগতের, কি বলা যায়, ব্রাইটেস্ট প্ল্যানেট আউটসাইড সোলার সিস্টেম। আচ্ছা, একটা ভালো কোশ্চেন এখানে রয়েছে যেটা মিসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। কালার কি নেব? কালার, এই কালারটা ইউজ করা হয়নি না। চলো, কি বলছে, ব্রাইটেস্ট প্ল্যানেট আউটসাইড সোলার সিস্টেম, সোলার সিস্টেমের বাইরের যে উজ্জ্বলতম গ্রহ সেটা হচ্ছে, সরি নক্ষত্র, সেটা হচ্ছে সিরিয়াস, মনে রাখবে, ঠিক আছে। সিরিয়াস, যেটাকে ডগ স্টার বলা হয়, এটা হচ্ছে তোমার সোলার সিস্টেমের বাইরের কথা বলা হচ্ছে। সৌরজগতের বাইরের উজ্জ্বলতম যে নক্ষত্র সেটা হচ্ছে সিরিয়াস নামে পরিচিত। ওকে, চলো নেক্সট। কি বলা হচ্ছে, ক্লোজেস্ট সোলার সিস্টেম, সৌরজগতের সবথেকে কাছের নক্ষত্র, ক্লোজেস্ট সোলার সিস্টেম হচ্ছে তোমার কি প্রক্সিমা সেন্টাউরি, মনে রাখবে। ক্লোজেস্ট সোলার সিস্টেমের সবথেকে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে।
নেক্সট যেটা রয়েছে কোল্ডেস্ট প্ল্যানেট, ঠিক আছে, কোল্ডেস্ট প্ল্যানেট, শীতলতম গ্রহ, নেপচুন হচ্ছে তোমার শীতলতম গ্রহ। তাহলে নেপচুন নিয়ে কিছু আলোচনা করা যাক। নেপচুন কি? নেপচুন হচ্ছে সৌরজগতের অষ্টম গ্রহ, অষ্টম, ঠিক আছে, অষ্টম গ্রহ, বাংলা ইংরেজি যাতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সব থেকে দূরের গ্রহ, সব থেকে দূরের গ্রহ হচ্ছে তোমার নেপচুন। ওকে, এই নেপচুন হচ্ছে তোমার গভীর নীল রঙের, ঠিক আছে, ইউরেনাসের মতো মিথেন গ্যাস দিয়ে তৈরি হচ্ছে তোমার নেপচুন, মনে রাখবে, ঠিক আছে, কার মতো? ইউরেনাসের মতো মিথেন, মিথেন গ্যাস দ্বারা তৈরি হচ্ছে তোমার নেপচুন। ওকে, তাহলে ইউরেনাস আর নেপচুনের মধ্যে তোমার কি পাবে? মিথেন পাবে, মনে রাখবে। কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সোলার সিস্টেমের কোন গ্রহের মধ্যে মিথেন গ্যাস দেখতে পাওয়া যায়? তাহলে ইউরেনাস আর নেপচুনের মধ্যে। ওকে, নেক্সট যেটা রয়েছে ইভিনিং স্টার বা মর্নিং স্টার, ঠিক আছে, দুটোই বলা হয়, ইভিনিং স্টার বা মর্নিং স্টার, সকালের তারা বা সন্ধ্যা তারা। কাকে বলা হয়? মর্নিং স্টার বলা হয় তোমার শুক্রকে, ঠিক আছে, শুক্রকে বলা হয় মর্নিং স্টার বা সন্ধ্যা তারা, সকালের আকাশে এবং সন্ধ্যার আকাশেও দেখা যায়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? ফার্দেস্ট, সূর্যের সব থেকে দূরের গ্রহ, ঠিক আছে, সূর্যের সব থেকে দূরের গ্রহ, এটা তো অলরেডি আলোচনা করে বলেই দিলাম তোমাদেরকে, নেপচুন হচ্ছে সূর্যের সব থেকে দূরের গ্রহ। আর এখানে কি রয়েছে? প্ল্যানেট উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাটেলাইট, সব থেকে বেশি উপগ্রহ, এটাও আলোচনা করে দিয়েছি, শনির সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। ফাস্টেস্ট রেভলিউশন ইন সোলার সিস্টেম, সর্বাধিক দ্রুত পরিক্রমকারী গ্রহ, আচ্ছা, সব থেকে কাছের গ্রহকে, সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, তাহলে ডেফিনেটলি তার সূর্যকে পরিক্রম করতে সব থেকে কম সময় লাগবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? বুধ এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সরি কি বললাম, ঠিক আছে, তোমার এখানে কি বলা হচ্ছে যে সৌরজগতের সব থেকে কাছের গ্রহ সূর্যের কে? বুধ। ওকে, আচ্ছা, আর এখান থেকে তোমার কোশ্চেন কিছু হতে পারে বুধ থেকে। বুধ কিন্তু খুবই উষ্ণ গ্রহ, যেহেতু সূর্যের কাছে অবস্থিত, তাই এর যে, দাঁড়াও এটা একটু আমি, ও সরি সরি সরি, আমি মুড চেঞ্জ করতে চাইলাম, আর এটা টিচিং মুড করলে স্ক্রিনটা ফুল হতো, তোমাদেরকে বোঝাতে বা ইয়ে করতে সুবিধে হতো, ঠিক আছে, এটা আমি প্রথমে অন করার কথা ছিল, বাট ভুলে গেছি, ওই যে সেট আপের গোলমাল, ঠিক আছে, এই সফটওয়্যারটা অনেক কষ্ট করে বাই করতে হয়েছে, বাট তবু সেট আপে ঠিকঠাক করে উঠতে পারিনি এখনো, ঠিক আছে, আশা করি সময়ের সাথে সাথে পারবো নিজেকে পরিবর্তন করে নিতে, ঠিক আছে। তো কি বলছে ফার্স্টে? তোমার সর্বাধিক দ্রুত, চলো, এটা হয়ে গেল বুধ সম্পর্কে আলোচনা। তারপরে বলা হচ্ছে হটেস্ট, সর্বাধিক গ্রহম, সরি, সর্বাধিক গরম গ্রহ, ঠিক আছে, হটেস্ট যে প্ল্যানেট সেটা হচ্ছে শুক্র। শুক্র সম্পর্কে একটু আলোচনা। শুক্র তো বললাম পৃথিবীর মতোই দেখতে, ঠিক আছে, আর এটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি, এটাও বললাম, আর নতুন তো কোনো আলোচনা করার মতো শুক্র থেকে মনে পড়ছে না। মর্নিং স্টার, ইভিনিং স্টার, আর শুক্র থেকে আলোচনা করার মতো কালচে লাল, লাল কালচে রঙের দেখা যায়, এটাও আলোচনা করা হয়েছে। চলো, সবকিছুই আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, আর যা মাথায় আসছে আলোচনা হয়ে গেছে। পৃথিবী, ফাইনালি আমরা পৃথিবী নিয়ে আলোচনা করছি। তাহলে পৃথিবী হচ্ছে সর্বাধিক ঘনত্বের গ্রহ, আর এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে সৌরজগতের তৃতীয় যে গ্রহ কাছের সেটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, যেটা তোমাদেরকে দেখালাম, এবং একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রাণের অস্তিত্ব, প্রাণের অস্তিত্ব রয়েছে, একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবী পৃষ্ঠের প্রায় 70% জল, এটা তো তোমরা জানোই, আর পৃথিবীর বায়ুমণ্ডলটা প্রধানত নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। পৃথিবীতে ম্যাক্সিমাম কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন, আর দ্বিতীয় ম্যাক্সিমাম রয়েছে অক্সিজেন। ওকে, একটা কোশ্চেন জিজ্ঞেস করে যদি তোমাদেরকে বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে, তখন হয়ে যাবে তোমাদের কি? হাইড্রোজেন। আর যদি জিজ্ঞেস করে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে কি রয়েছে, তখন হয়ে যাবে তোমাদের নাইট্রোজেন, মনে রাখবে, ঠিক আছে। চলো, এবারে কি রয়েছে? সর্বাধিক দ্রুত ঘূর্ণনকারী গ্রহ, ঠিক আছে, আচ্ছা, রোটেশনের স্পিডটা সব থেকে বেশি কার রয়েছে? রোটেশন স্পিড, ঠিক আছে, ফাস্টেস্ট রোটেশন ইন সোলার সিস্টেম, রোটেশনের স্পিড অর্থাৎ সব থেকে বেশি দ্রুত কে
সূর্যকে পরিক্রম করতে পারে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বৃহস্পতি। দেখো এবার তোমরা হয়তো বলবে স্যার একটু আগেই তো আপনি বললেন বুধ, তো এখানে কোশ্চেনটা ভালোভাবে দেখে নাও কি বলা হচ্ছে, যে সর্বাধিক দ্রুত পরিক্রমকারী গ্রহ কাকে, সূর্যকে পরিক্রম করে। আর এখানে কি বলা হচ্ছে, সর্বাধিক দ্রুত ঘূর্ণনকারী, মানে যদি বলে সূর্যকে সব থেকে দ্রুত কে পরিক্রম করে তাহলে রাইট অ্যান্সার বুধ। বা যদি জিজ্ঞেস করে তোমাদেরকে যে সর্বাধিক দ্রুত কে ঘোরে, ঠিক আছে, কার কক্ষপথ সব থেকে স্পিডে ঘোরে এবং কমপ্লিট করে, তাহলে রাইট অ্যান্সার হবে তোমার বৃহস্পতি। ওকে, নেক্সট হচ্ছে মর্নিং স্টার, সকাল তারা কাকে বলা হয়, শুক্র, এটা আলোচনা হয়ে গেছে। নিয়ারেস্ট প্ল্যানেট অন আর্থ, সূর্যের সবথেকে কাছের গ্রহ শুক্র, এটাও আলোচনা হয়ে গেছে। নিয়ারেস্ট প্ল্যানেট টু সান, বুধ, এটাও আলোচনা হয়ে গেছে। রেড প্ল্যানেট, ঠিক আছে, মঙ্গল নিয়ে আলোচনা হয়নি। লাল গ্রহ, রেড প্ল্যানেটকে কি বলা হয়, মঙ্গল বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সৌরজগতের সব থেকে চতুর্থ কাছের গ্রহ, ঠিক আছে, চতুর্থ কাছের গ্রহ, এটা লাল গ্রহ নামে পরিচিত। আর এর মধ্যে লৌহ অক্সাইডের উপস্থিতি রয়েছে, লৌহ অক্সাইডের উপস্থিতি মনে রাখবে, লৌহ অক্সাইডের উপস্থিতি রয়েছে, সরি, অক্সাইডের উপস্থিতি রয়েছে। ওকে, আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে তোমার স্লোয়েস্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মঙ্গলের যে তোমার হচ্ছে বায়ুমণ্ডলটা সেটা কিন্তু খুবই পাতলা। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল আছে, বাট সেটা খুবই পাতলা বায়ুমণ্ডল। স্লোয়েস্ট রেভলিউশন ইন সোলার সিস্টেম, সৌরজগতের সব থেকে ধীর গতির পরিক্রমকারী গ্রহ, ধীর গতি, সব থেকে ধীর গতিকার রয়েছে। তার সূর্যকে সব থেকে শেষ কে পরিক্রম করে, নেপচুন, যেহেতু নেপচুন অনেক দূরে রয়েছে তাহলে ডেফিনেটলি তার সময়টা বেশি লাগবে, ঠিক আছে। আর স্লোয়েস্ট রোটেশন, ঠিক আছে, সব থেকে ধীর গতিতে কক্ষপথে কে ঘুরে, শুক্র। তাহলে কোশ্চেনগুলো এখানে ডিফারেন্সটা দেখো, এই কোশ্চেনগুলো রোটেশন আর একটা যদি তোমাদেরকে বলে রেভলিউশন, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। রোটেশন মানে হচ্ছে সে নিজ কক্ষপথে কত স্পিডে ঘুরছে, আর তোমার রেভলিউশন মিন্স হচ্ছে সূর্যকে কত স্পিডে সে পরিক্রম করছে। ক্লিয়ার, এই দুটো জিনিস মাথায় রাখবে। নেক্সট হচ্ছে স্মলেস্ট প্ল্যানেট, এটাও আলোচনা হয়ে গেছে। স্মলেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার বুধ। আচ্ছা, স্মলেস্ট স্যাটেলাইট, স্মলেস্ট স্যাটেলাইট হচ্ছে তোমার ডেইমোস, যেটা মঙ্গলের স্যাটেলাইট, মঙ্গলের উপগ্রহ হচ্ছে ডেইমোস, এটা হচ্ছে সব থেকে ছোট, মনে রাখবে। আর তারপরে রয়েছে এখানে আর্থ টুইন, পৃথিবীর যমজ হচ্ছে শুক্র। অনলি স্যাটেলাইট উইথ অ্যাটমসফিয়ার লাইক আর্থ, একমাত্র উপগ্রহ যার পৃথিবীতে যার বায়ুমণ্ডল পৃথিবীর মতো, ঠিক আছে, একমাত্র উপগ্রহ যার বায়ুমণ্ডল পৃথিবীর মতো। তাহলে টাইটানের বায়ুমণ্ডলটা একমাত্র পৃথিবীর মতো, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ওকে, আচ্ছা, এখানে কি রয়েছে পরবর্তী দেখো, গ্রহাণু, অ্যাস্ট্রয়েডস, গ্রহাণু কাকে বলে, দেখো গ্রহাণু ছোট আকাশীয় বস্তুর অংশ যা সূর্যের চারপাশে ঘোরে এবং মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে পাওয়া যায়। এটিকে মিরর প্ল্যানেট হিসাবেও আমরা জেনে থাকি, ঠিক আছে। আচ্ছা, কি বলা হচ্ছে, গ্রহাণুগুলি ছোট আকাশীয় বস্তুর অংশ যা সূর্যের চারপাশে ঘুরে, সূর্যের চারপাশে ঘুরবে, মানে এটা যদি সূর্য হয় তার চারপাশে হবে ঘুরতে থাকবে, ঠিক আছে, এগুলোকে গ্রহাণু বলছি আমরা, ঠিক আছে। যেমনটা সূর্যের চারপাশে 8টি গ্রহ ঘুরছে, সেই মতোই তোমার গ্রহাণুগুলো ঘুরতে থাকে, ঠিক আছে। আর এগুলো কি বলছে দেখো, মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে পাওয়া যায়, কার কক্ষপথে পাওয়া যায়, মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে গ্রহাণু পাওয়া যায়, ঠিক আছে। তাহলে অ্যাস্ট্রয়েড পাওয়া যায় মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথে, এটা মনে রাখবে। নেক্সট, এবার হচ্ছে তোমার মেটিওর এবং মেটিওরাইটস, দুটো কি জিনিস স্যার, মেটিওর এবং মেটিওরাইটস বলো। দেখো কি বলা হচ্ছে এখানে, এগুলি শুটিং স্টার বলা হয় মেটিওরগুলি পাথরের টুকরো যা পৃথিবীর দিকে আসছে, এগুলি গ্রহাণুগুলির মধ্যে সংঘর্ষের কারণে তৈরি হয়। তাহলে গ্রহাণুর সাথে যদি গ্রহের সংঘর্ষ হয় তাহলে তৈরি হয় তোমার কি, এই মেটিওর। আর মেটিওরগুলি যা পৃথিবীর বায়ুমণ্ডলে সম্পূর্ণভাবে পুড়ে না যায় এবং পৃথিবীতে পড়ে সেগুলোকে মেটিরাইট বলে, ঠিক আছে। যদি তোমার মেটেরিয়লগুলি বায়ুমণ্ডলে পুড়ে না যায়, মানে ছাই হয়ে না যায়, পুড়ে মিন্স এখানে বলা হচ্ছে যদি ছাই না হয়ে যায়, ঠিক আছে, ছাই হয়ে না যায়, পৃথিবীতে পড়ে যায়, তাহলে সেটাকে বলবো মেটিরাইট, ঠিক আছে, মেটিওরাইট। আর যদি পৃথিবীতে
আসার আগে যে রূপটা থাকে সেটাই হচ্ছে তোমার মেটিওর। মানে এক কথায় যদি এটা সূর্য হয়, ঠিক আছে, সূর্যের চারপাশে এই যে একটা কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে, ঠিক আছে, কি রয়েছে, এক ধরনের পাথরের টুকরো রয়েছে যেগুলোকে কি বলা হচ্ছে, মেটিওর বলা হচ্ছে, ঠিক আছে। আর এগুলো যদি পৃথিবীতে পড়ে যায় তাহলে ওটাকে বলছে মেটিওরাইট। তারপরে কি বলছে দেখো, মেটিওরাইট বিভিন্ন অনুপাতে নিকেল আয়রনের মিশ্রণ, যেখানে নিকেল 10%, আয়রন হচ্ছে তোমার 90%, সিলিকেট খনিজ দ্বারা তৈরি হচ্ছে মেটিওরাইট। ওকে, চলো এইবারে রয়েছে গ্রহের শ্রেণীবিভাগ, ঠিক আছে। গ্রহের শ্রেণীবিভাগ, গ্রহের শ্রেণীবিভাগ কি বলা হচ্ছে, ক্লাসিফিকেশন অফ প্ল্যানেট। অন্তরীণ গ্রহ বা ইনার প্ল্যানেট কি বলা হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে অনেক কিছু পড়লাম, আবার আপনি এখানে গ্রহের ক্লাসিফিকেশন আমাদেরকে বলছেন, মানে ব্যাপারটা বুঝলাম না। দেখো এই যে গ্রহের ক্লাসিফিকেশন, এটাকে দুটো পার্টসে ভাগ করেছে দূরত্বের দিক দিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে তোমার ইনার প্ল্যানেট, আরেকটা হচ্ছে গিয়ে কি, আরেকটা হচ্ছে তোমার এখানে আউটার প্ল্যানেট। এবারে ইনার প্ল্যানেট কি, ইনার প্ল্যানেট হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, অর্থাৎ সূর্যের যেগুলো কাছের গ্রহ সেগুলো হচ্ছে ইনার প্ল্যানেট। আর আউটার প্ল্যানেট কোনগুলো, সেগুলো সূর্য থেকে দূরে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে বলো কোনটা নিম্নের তোমার হচ্ছে ইনার প্ল্যানেট আর কোনটা হচ্ছে আউটার প্ল্যানেট। যদি তোমার ধারণা না থাকে তাহলে পারবে না, একদম ইজি জিনিস। বাট যদি নলেজ না থাকে তাহলে তার আনসার হবে না। তো অভ্যন্তরীণ গ্রহ, ঠিক আছে, অভ্যন্তরীণ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী অর্থাৎ কাছের গ্রহ। আর বহিরাগত গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ক্লিয়ার? আচ্ছা, অভ্যন্তরীণ যে গ্রহগুলো হয় সেগুলোকে বলা হয় টেরেস্ট্রিয়াস বা রকি গ্রহ, ঠিক আছে, টেরেস্ট্রিয়াস বা রকি গ্রহ, রকি রকি গ্রহ। আর অভ্যন্তরীণ গ্রহগুলো সূর্যের নিকটে থাকে। আর বহিরাগত গ্রহকে কি বলা হয়, জোভিয়ান বলা হয় বা গ্যাসীয় গ্রহ বলা হয়, এগুলো সূর্য থেকে দূরে থাকে। ওকে, এইবারে আসছে আমরা বামন গ্রহ কাকে বলে, ঠিক আছে। দেখো বামন গ্রহ এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বামন গ্রহ, ঠিক আছে, বামন গ্রহ। এ আচ্ছা, আইএইউর মতে কি বলা হচ্ছে তোমার, এটি একটি আকাশীয় বস্তু যা সূর্যের সরাসরি কক্ষপথে ঘোরে, সূর্যের সরাসরি কক্ষপথে ঘুরবে, আর যা এত বিশাল যে তার আকার মহাকর্ষীয় শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু কোনো স্পষ্ট প্রতিবেশী নেই। উদাহরণস্বরূপ প্লুটো, সেরেস, এরিস, মাকমেক এবং হাউমেয়া। তাহলে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে বামন গ্রহ কয়টা রয়েছে, বামন গ্রহ কয়টা রয়েছে। তো বামন গ্রহ রয়েছে তোমার মোট 5টি, ঠিক আছে, মনে রাখবে বামন গ্রহ রয়েছে মোট 5টি, ঠিক আছে। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ও সরি আমি দুটো জিনিস আচ্ছা লিখিয়ে দিই তাহলে ভালো হবে। বামন গ্রহ মোট হচ্ছে তোমার কয়টি, 5টি। ওকে, কি কি, একটা হচ্ছে প্লুটো, একটা হচ্ছে সেরেস, একটা হচ্ছে এরিস, একটা হচ্ছে তোমার মাক ম্যাকেম্যাক, আর একটা হচ্ছে হাউমেয়া। ওকে, তাহলে বামন গ্রহটা কি, বামন গ্রহটা হচ্ছে এটি একটি আকাশীয় বস্তু যা সূর্যের সরাসরি কক্ষপথে ঘোরে, কিন্তু কি বলছে তার আকারটা মহাকর্ষীয় শক্তির দ্বারা নিয়ন্ত্রিতও হবে, কোনো স্পষ্ট তার কাছে প্রতিবেশী নেই, ঠিক আছে, যে জন্য এটাকে তোমার বামন গ্রহ বলা হয়, ঠিক আছে। মানে মোটামুটি গ্রহের মতো সবকিছুই রয়েছে, বাট তার প্রতিবেশী নেই, তার সম্পর্কে একটা ক্লিয়ার যে নলেজ সেই নলেজটা পায় না, ঠিক আছে, দ্যাটস ওয়াই সেটাকে বামন গ্রহের ক্যাটাগরিতে রাখা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অন্যান্য তথ্য কি, লাইট ইয়ার, এটি 1 বছর সময়ে আলো যে দূরত্ব চলে সেটাকে লাইট ইয়ার বলে। তাহলে 3.68 মিটার/সেকেন্ড গতিতে হচ্ছে তোমার চলে আলোর যে মিটার/সেকেন্ড গতি, সেটা এটা রয়েছে এখানে। তারপর এখানে রয়েছে আসমানিক একক, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটা হচ্ছে 1 AU ইকুয়াল টু 93 মিলিয়ন মাইল, মনে রাখবে, ঠিক আছে। 1 AU ইকুয়াল টু হচ্ছে 93 মিলিয়ন মাইল। ওকে, এটা মনে রাখবে, আর এটা মনে রাখবে গতিটা, ঠিক আছে, 3.8 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে লাইট ইয়ার, আলোর গতির কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা এই হচ্ছে পৃথিবীর
আর পৃথিবীর উপরে আর কি কি আলোচনা রয়েছে, অনেকটাই রয়েছে। এখন চলো কি আর করা যায়। কি বলা হচ্ছে, পৃথিবী পৃথিবী একটি হচ্ছে তোমার, দেখো এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, পৃথিবীর সম্পর্কে ধারণার দরকার আছে। পৃথিবী একটি অবলেট স্ফেরয়েড। এবার প্রশ্ন হচ্ছে স্যার অবলেট স্ফেরয়েড কি জিনিস? চাপ নেই, বাকিটা পড়ো বুঝতে পারবে। এটি প্রায় গোলাকৃতি কিন্তু মেরুতে সামান্য চাপা এবং কেন্দ্র বা অক্ষরেখাতে সামান্য ফাঁপা অংশ রয়েছে। এই আকারের কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণন গতির ফলে কেন্দ্রীভূত বলের কারণে এর মধ্যভাগ বা অক্ষরেখা ফাঁকা হয়ে উঠেছে, মেরুগুলি চাপা হয়েছে। এই প্রক্রিয়ায় পৃথিবীর আকারটি পুরোপুরি গোলাকার নয়, একটু চ্যাপ্টা গোলকের মতো, মানে ঠিক এই মতো না, এটা তো গোলাকারই হয়ে গেল, ঠিক আছে, ঠিক এই মতো, এটা একটু বেশি ডিম্বাকৃতি হয়ে গেল, ঠিক আছে। এই হ্যাঁ এই মতোই বলতে পারো, ঠিক আছে। একজ্যাক্ট যে খুবই বৃত্তর মতো আকার তেমনটা নয়, ঠিক আছে, কিছুটা চ্যাপ্টা। এবার কারণটা কি? কারণটা হচ্ছে তোমার এখানে ওই যে ঘূর্ণন গতির ফলে ভিতরটা কিছুটা কি হয়ে গেছে, ফাঁকা অংশ হয়ে গেছে, যার জন্য তোমার চেপটা আকার ধারণ করেছে পৃথিবী, ঠিক আছে, মনে রাখবে। ওকে, আচ্ছা। আর এখানে কি রয়েছে, পেরিহেলিয়ান। পেরিহেলিয়ান কি? পৃথিবীর সূর্যের কাছের অবস্থাকে পেরিহেলিয়ান বলে। পৃথিবীর সূর্যের কাছের অবস্থানকে, পৃথিবী এবং সূর্যের কাছের যে অবস্থান সেটাকে বলা হয় পেরিহেলিয়ান। এই অবস্থানকে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে কম দূরত্বে থাকে, আছে সবথেকে কম দূরত্বের মধ্যে যেটা, সেটা হচ্ছে পেরিয়ান নামে পরিচিত। আর যেটা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি সেটা হচ্ছে তোমার অ্যাফেলিয়ান নামে পরিচিত। মানে কাছেরটা হচ্ছে পেরিহেলিয়ান আর দূরেরটা হচ্ছে অ্যাফেলিয়ান। ক্লিয়ার? এই স্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকে। ওকে, চলো নেক্সট। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর তিনটা, এইটা একটা ভালো পয়েন্ট, এইটা থেকে তোমাদের কোশ্চেন হয়, এটা নোট করো। পৃথিবীর তিনটা যে স্তর রয়েছে সেই তিনটা স্তর একটু ভালোভাবে দেখো। নাম্বার ওয়ান কি রয়েছে, খোলস। এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর, সব থেকে বাইরের স্তরটা হচ্ছে খোলস বা ক্রাস্ট নামে পরিচিত, ঠিক আছে। ক্রাস্ট এই শব্দটাই ম্যাক্সিমাম পাবে তোমরা, ঠিক আছে। পৃথিবীর বাইরের স্তরটাকে কি বলে, ক্রাস্ট বলে, যা সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর বাইরের অংশ কি দ্বারা গঠিত, সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এই স্তরটিকে সিয়াল বলা হয়, ঠিক আছে। এই যে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের স্তর সেটাকে সিয়াল বলা হয়, ঠিক আছে, যা সিলিকন এবং অ্যালুমিনিয়ামের সমন্বয়ে রয়েছে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, পৃথিবীর বাইরের অংশ ক্রাস্ট নামে পরিচিত এবং তার বাইরে যে গঠনটা সেটা অ্যালুমিনিয়াম এবং সিলিকন দ্বারা গঠিত। পরবর্তী কি রয়েছে, মান্টল। মাটল হচ্ছে খোলসের নিচের অবস্থানটা, খোলসের যে পরের স্তরটা সেটাই হচ্ছে মাটন নামে পরিচিত। আর এটা সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তাহলে খোলসের যে ভিতরের অংশ সেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, এটাকে কি বলা হয়, সীমা বলা হয়, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। এই যে সিলিকনের SI আর ম্যাগনেসিয়ামের MA, এটা দিয়ে নামটা হয়েছে তোমার এখানে সীমা। আর এখানে যে সিলিকনের SI আর এখানে AL অ্যালুমিনিয়ামের, এটা দিয়ে নাম হয়েছে সিয়াল, মনে রাখবে, ঠিক আছে। সংকেত তো তোমরা জানো, সিলিকনের কি বোর্ডে SI, অ্যালুমিনিয়ামের AL দুই হবে, তোমার সিয়াল হচ্ছে, আর এখানে দেখো সিলিকনের হচ্ছে তোমার SI আর এখানে MG, ঠিক আছে। ম্যাগনেসিয়াম কিন্তু এখানে MA বলা হয়েছে। ওকে, চলো বুঝেছো ব্যাপারটা। নেক্সট, কোর। কোর কি? দেখো পৃথিবীর সবচেয়ে ভিতরের যে স্তর সেটা হচ্ছে কোর নামে পরিচিত, যা প্রধানত নিকেল এবং লোহা দ্বারা গঠিত, ঠিক আছে। পৃথিবীর যেটা ভিতরের স্তর, ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে ক্রাস্ট, তারপরের যে একটা স্তর পেলাম তার ভিতরের যে স্তর সেই স্তরটাই হচ্ছে তোমার কোর নামে পরিচিত। সেটাতে কে কে থাকে, সেটাতে নিকেল এবং লোহা থাকে, এই যে এই জন্য এটাকে নাইফে বলছে। নিকেল শর্ট ফর্ম হচ্ছে NI, ঠিক আছে, NI, আর হচ্ছে তোমার নাইফে। ওকে, পরবর্তী কি রয়েছে দেখো তোমার এখানে, ঘূর্ণন গতি। পৃথিবী তার কাল্পনিক, আচ্ছা এক সেকেন্ড, মনে হচ্ছে কোনো প্রেস হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য
হুম, চলো পৃথিবীর ঘূর্ণন এবার আমরা জানবো। পৃথিবী তার কাল্পনিক অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘুরে, ঠিক আছে। আমরা কি জানি পূর্ব থেকে পশ্চিমে, বাট উল্টোটা কাল্পনিক যেটা অক্ষ, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার উল্টো ঘুরে। আমরা যেটা দেখতে পাই না যে পূর্ব থেকে পশ্চিমে, তার উল্টোটা পশ্চিম থেকে পূর্বে ঘোরে, ঠিক আছে, পৃথিবী তার কাল্পনিক অক্ষে। ফলস্বরূপ দিন এবং রাতের সৃষ্টি হয়, যে পৃথিবী ঘুরছে যার জন্য দিন এবং রাত হয়, ঠিক আছে, এবং জলোচ্ছ্বাস ঘটে। ওকে, পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর সূর্যের চারপাশে অঙ্কিত কক্ষপথ 1 বছর ধরে গতিবিধি, ফলস্বরূপ ঋতুর পরিবর্তন হয়। এটা যদি সূর্য হয়, এই যে এইভাবে একটা কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথটা হচ্ছে তোমার পৃথিবীর কক্ষপথ, ঠিক আছে। এটা ঘুরতে পুরোটা কমপ্লিট করতে 1 বছর সময় লেগে যায়, ঠিক আছে। আর এইভাবে আমরা ঋতুর পরিবর্তন ধরি 1 বছরে, কখনো সামার ভ্যাকেশন, কখনো উইন্টার, কখনো হচ্ছে তোমার অন্যান্য ঋতু। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আজকের ক্লাসে আলোচনা করব, দেন আজকের ক্লাস অফ করব এখানেই, ঠিক আছে। ভারতীয় মান সময়, যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা কি দেখো পরবর্তী স্লাইডে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি, দেখো পৃথিবী তার অক্ষের চারপাশে সম্পূর্ণ একবার আবর্তন করতে সময় লাগে কত? 24 ঘন্টা। অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে যে সময়টা লাগে সেটা হচ্ছে কত? 24 ঘন্টা। এবারে দেখো এখানে কি বলা হচ্ছে, এক দ্রাঘিমাংশের পরিবর্তনের ফলে 4 মিনিটের পার্থক্য হয়, ঠিক আছে। 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিটের পার্থক্য, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, পূর্ব দিকে গেলে সময়টা যোগ হয়, যদি পূর্ব দিকে যাই, পৃথিবীর যে এখানে দ্রাঘিমার কথা বলে, সেটা পূর্ব দিকে গেলে সেটা কি হবে? প্লাস হবে, আর পশ্চিম দিকে গেলে মাইনাস হবে। ক্লিয়ার? ভারতীয় মান, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা হচ্ছে তোমার 82.5 ডিগ্রি ইস্ট দ্রাঘিমাংশের ভিত্তিতে গণনা করা হয়, যা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে যায়, ঠিক আছে। এখানে পূর্ব দ্রাঘিমাংশের কথা বলা হচ্ছে। আর আরেকটা কোশ্চেন এখানে জিজ্ঞেস করে, ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম সেটা হচ্ছে গ্রিনিচ মিন টাইম থেকে, এটা তো বিশ্বের সময়টাকে ধরা হয় গ্রিনিচ মিন টাইম, এটার থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে, ঠিক আছে। আর এক্সাক্ট লোকেশনটা যদি বলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কোথায়? মির্জাপুর। ওকে, এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। ক্লিয়ার? তবেই আজকের সেশন একদম কমপ্লিট। তাহলে গ্রহণ কি জিনিস, ফার্স্ট অফ অল এটা জানতে হবে, তারপরে তো সূর্য আর চন্দ্র পরে। গ্রহণ কি জিনিস? কি বলছে, যখন সূর্য এবং চাঁদের আলো অন্য কোনো বস্তুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় তখন সূর্য বা চন্দ্রগ্রহণ হয়। মানে সিম্পল জিনিস, ধরে নাও এখানে সূর্য রয়েছে, ঠিক আছে। এবার এইভাবে তো একটা কক্ষপথে ঘুরছে পৃথিবী, এখানে ধরে নাও পৃথিবী রয়েছে। এবার এই যে মাঝখানে জায়গাটা, এইখানে ধরে নাও কোনো অন্যান্য কিছু চলে এলো বস্তু বাধা দিতে, তাহলে কি হবে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, তাহলে কি হয়ে গেল? ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এই চিত্রটা ভালোভাবে বুঝবে, এটা হচ্ছে তোমার সূর্য, এটা বাইরের কক্ষপথ, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে আরো কে ঘুরছে? উপগ্রহ ঘুরছে, চাঁদ ঘুরছে। তাহলে এই যে সূর্যের আলোটা এন্টার করার সময় যদি এখানে চাঁদ চলে আসে, তাহলে কি হবে? পৃথিবীতে পৌঁছাবে না, তাহলে হয়ে গেল তোমার কি? সূর্যগ্রহণ, ঠিক আছে, যেহেতু সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর চন্দ্রগ্রহণটা কি বলছে দেখো, এটি যখন চাঁদ পৃথিবীর চারপাশে আবর্তিত হয়, পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে, ফলে পৃথিবীর কোন নির্দিষ্ট অংশ সূর্যের আংশিক অংশ ফলস্বরূপ দেখা যায়, এভাবে আংশিক গ্রহণ বা সম্পূর্ণ হবে। চন্দ্রগ্রহণটা কিভাবে হচ্ছে এবার দেখো, যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে আছে, ঠিক আছে, এই যে পৃথিবী, এটা কি হবে? চাঁদটার এবং সূর্যটার মাঝে যখন চলে আসবে, তখন কি হবে? পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ে যাবে, ঠিক আছে, এবং চন্দ্রগ্রহণ হবে। সিম্পল বিষয়। তাহলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বুঝতে পেরেছো ব্যাপারটা কি? খুবই সহজ বিষয়, এগুলো তেমন একটা মুখস্থ করার মতো কিছু নেই, বা এখান থেকে তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেনও জিজ্ঞেস করবে না। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। ক্লাস কতটা ইম্পর্টেন্ট তোমাদের মনে হলো সেটা একটু জানাবে, ঠিক আছে। আই হোপ ক্লাসের যে ডিউরেশন সেটা হচ্ছে 1 আওয়ার প্লাস হয়ে গেছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করব, আমাদের সময় যতটাই লাগুক না কেন। পুরো জিএস যে সিরিজটা, ঠিক আছে, জিএস যে সিরিজ, সেই সিরিজ এইভাবেই আমরা কমপ্লিট করব, ঠিক আছে।
সো তোমাদের সাপোর্টটা প্রত্যেকের প্রয়োজন। ওকে, তাহলে কি করবে, প্রত্যেকেই তোমাদের ফ্রেন্ডকে তোমরা জানাবে, ঠিক আছে, যে এখানে জিএস এর ফুল কোর্স সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট সেশনে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা এক না একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।